মাফিয়াদের নৈরাজ্যে ছেয়ে গেছে একটা শহর, যেখানে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। তার উপরে আবার একটা টেন্ডার দখল নিয়ে শুরু হয় দুটো গ্যাংয়ের ভেতরে রক্তক্ষয়ী যুদ্ধ। তাদের সাথে মিলে আছে পুলিশ প্রশাসন এবং রাজনীতিবিদ। এমন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব দেওয়া হয় এনকাউন্টার স্পেশালিস্ট এসএসপি সামারদীপকে। আসল নামের চেয়ে কাপ্তান নামেই যাকে বেশি মানুষ চেনে। সামারদীপকে একা হাতে এই নৈরাজ্যকে থামিয়ে শহরের শান্তি ফিরিয়ে আনতে পারবে। জানতে হলে আসুন কাপ্তান এবং মাফিয়া গ্যাংদের মধ্যকার লড়াইয়ের গল্পটি শুনে আসি। লখনউর কাছাকাছি একটা শহর। চাইল্ড ট্রাফিকিংয়ের মামলায় অ্যারেস্ট করা একজন ক্রিমিনালকে কোর্ট ট্রায়ালের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। প্রিজন ভ্যানে থাকা পুলিশ সদস্যরা হাসি তামাশা করছিল। আজকে তার জামিন হবে নাকি সামার স্যারের ৩৬তম এনকাউন্টারের শিকার হবে। এসএসপি সামারদীপই এই ক্রিমিনালটাকে গ্রেপ্তার করেছিল। সামারদীপ এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে বেশ ফেমাস। তার ডেডিকেশনের জন্য তাকে সবাই কাপ্তান বলে ডাকে। তো ক্রিমিনালটা পুলিশ সদস্যদের সতর্ক করে দেয়, তোমরা আমাকে ভাইয়াজি বলে ডাকবা, আর আমার পাওয়ার তো তোমরা জানো না। আমাকে কাস্টাডিতে নেওয়ার 10 দিন হয়ে গেছে, কই তবুও তো তোমরা কিছু করতে পারোনি। আর 10 মিনিট অপেক্ষা করো, তারপরে আমি ফ্রি হয়ে যাব। ভাইয়াজি কথা শেষ করতেই জিপের সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়ে যায়, ফলে জিপটাও থেমে যায়। জিপের পেছনে দুটো বাইকে লোকজন এসে পুলিশের ওপরে গুলি চালায় এবং ভাইয়াজিকে নিয়ে পালিয়ে যায়। এদিকে মিডিয়ার সামনে ইন্টারভিউ দিচ্ছিল এসএসপি সামারদীপ। সাংবাদিকরা তাকে কেস সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করছিল। সামারের ইচ্ছে হলে উত্তর দিচ্ছিল, ইচ্ছে না হলে এড়িয়ে যাচ্ছিল। এরই মধ্যে ভাইয়াজি পালিয়ে যাবার খবর চলে আসলে সাংবাদিকদের মাঝে অস্থিরতা শুরু হয়ে যায়। যদিও ঘটনাস্থলে সামার উপস্থিত ছিল না, তবুও দায়ভার তাকেই নেওয়া লাগবে। সামার সব সাংবাদিককে এড়িয়ে গেলেও একজন মহিলা সাংবাদিক এসে তাকে কড়াভাবে আটকে দেয়, কারণ কিডন্যাপ হওয়া বাচ্চারা এখনও উদ্ধার হয়নি। আবার ভাইয়াজিও কোর্টে পৌঁছানোর আগে পালিয়ে গেছে, তাই সে সব ব্যর্থতার দায় পুলিশের ওপরে চাপিয়ে দেয়। সামার তার কথার কোনো উত্তর দেয় না, জাস্ট চোখ কটমট করে একবার তাকায়। আসলে এই মহিলা সাংবাদিক সামারের স্ত্রী সোনিয়া। দুনিয়ার সবার সাথে আর্গুমেন্টে পারা গেলেও নিজের বউয়ের সাথে কখনই পারা যায় না। তাই সোনিয়ার কথার উত্তর না দিয়ে সামার ভেতরে চলে যায়। ঊর্ধ্বতন কর্মকর্তা সামারকে যাচ্ছে না তাই ভাবে বকাঝকা করে। সামার কোনো কাউন্টার না দিয়ে চুপচাপ শুধু শুনে যায়। তবে ঊর্ধ্বতন কর্মকর্তা এই ক্যালকুলেশন মিলাতে পারছিল না, ভাইয়াজি তো এমনিও আজ কোর্টে জামিন পেয়ে যেত, তাহলে সে পালাতে গেল কেন। সামার এই প্রশ্নেরও কোনো কাউন্টার না দিয়ে মুচকি হেসে চলে যায়। আসলে সামারই নিজের লোক দিয়ে ভাইয়াজিকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, কারণ ভাইয়াজি কোর্টে গেলে কনফার্ম জামিন পেয়ে যেত। এই জন্যই এত ড্রামা করে সামার তাকে লোক দিয়ে উঠিয়ে নিয়ে গেছে। তো যাই হোক, সামার গোপন ডেরায় ভাইয়াজির মুখোমুখি হয়। সে ভাইয়াজিকে প্রথমে ভয়ডর দেখিয়ে মেন্টালি ভেঙে দেয়। এরপরে জানতে চায় সে কত বছর ধরে চাইল্ড ট্রাফিকিং করছে। ভাইয়াজি জানায় সে প্রায় 12-14 বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত। তো এরপরে সামার তাকে একটা বাচ্চার ফটো দেখিয়ে চেনে কিনা জিজ্ঞেস করে। ভাইয়াজি খুব উৎসুক হয়ে উত্তর দেয় এই বাচ্চাটাকে সে 1 সপ্তাহ আগেই কিডন্যাপ করিয়েছিল। উত্তর শুনে সামার বেশ ক্ষেপে যায় এবং জোরে থাপ্পড় দিয়ে বলে, এটা 12 বছরের পুরনো ছবি, তাহলে 1 সপ্তাহ আগে সে কিভাবে কিডন্যাপ করলো। ভাইয়াজি তড়িঘড়ি করে বলে সে কনফিউজড হয়ে গিয়েছিল। পুলিশের ইনফরমেশন মোতাবেক ভাইয়াজি রিসেন্টলি মোট 9 জন বাচ্চাকে কিডন্যাপ করিয়েছিল, যাদেরকে এখনও ট্রেস করা যায়নি। সামার জানতে চায় বাচ্চাগুলোকে সে কোথায় রেখেছে। ভাইয়াজি গুলি খাওয়ার ভয়ে লোকেশন জানিয়ে দিলে সামার ফোর্স নিয়ে গিয়ে বাচ্চাদের উদ্ধার করে, কিন্তু সেখানে একজন বাচ্চা কম ছিল। তাই একজন বাচ্চায় কোথায় গেল জানতে চাইলে ভাইয়াজি জানায় বাচ্চাটা মরে গিয়েছিল, তাই প্রমাণ লোপাট করতে তারা বাচ্চাটাকে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। কথাটা শুনে সামার আরও বেশি রেগে যায়। তো সামার বাকি 8টা বাচ্চাকে তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দিলেও 9ম বাচ্চার বাবা মায়ের কাছে তাদের বাচ্চাটা ফিরিয়ে দিতে পারে না। সে মৃত বাচ্চাটার বাবার কাছে ক্ষমা চায়। বাচ্চার বাবা হাউমাউ করে কাঁদতে শুরু করে এবং নিজের বাচ্চাকে ফেরত চায়, কিন্তু সামারের পক্ষে তো সেটা সম্ভব না। তবে সে বাচ্চাটাকে জাস্টিস ঠিকই দিতে পারবে, তাই সে সবার সম্মুখে ভাইয়াজিকে এনকাউন্টারে মেরে ফেলে, যাতে আর কোনো বাবা মায়ের বুক খালি না হয়। এরপরে সামার বাড়িতে ফিরে আসে। ততক্ষণে ভাইয়াজির মৃত্যুর খবর মিডিয়ায় ছড়িয়ে গিয়েছিল, তবে কেউ জানতে পারেনি ভাইয়াজি কিভাবে মারা গেল। অবশ্য সোনিয়া ঠিকই বুঝতে পারে কাজটা সামার করেছে। সোনিয়া বলে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া তো ঠিক না, আইনের জন্য কোর্ট আছে। তবে সামার জানায় কোর্ট এখন আর কাউকে শাস্তি দিতে পারে না। সোনিয়া জানে সামার এই মেন্টালিটি পেয়েছে ডিকের কাছ থেকে, তবে ডিকে 12 বছর আগেই মারা গেছে। তাই সে সামারকে ডিকের মেমোরি ভুলে গিয়ে মুভ অন করতে বলে, কিন্তু সামার ডিকের সাথে
ইমোশনালি স্ট্রংভাবে কানেক্টেড, তাই সে ডিকের ব্যাপারে কোনো কথা শুনতে পছন্দ করে না। এই জন্য কথা এড়িয়ে সে মেয়ে সালোনিকে ডাক দেয় এবং তার সাথে সময় কাটায়। কিন্তু নিজের রুমে ফিরে গেলেও 12 বছর আগের ট্রমা সামারের বারবার মনে পড়ে যায়। কিছু স্মৃতি অনেক চেষ্টা করেও ভোলা যায় না, বরং ভুলতে গেলে সেগুলো আরও বেশি করে মনে পড়ে যায়। তো যাই হোক, এদিকে লখনৌ থেকে 200 কিলোমিটার দূরে জুয়ালাবাদের সাম্রাজ্য নিয়ে ঝামেলা চলছিল দুটো গ্যাংয়ের মাঝে। প্রথমে জুয়ালাবাদের পুরো কন্ট্রোল ছিল শাহিনের। শাহিন মূলত এখানে মদের ব্যবসা করত। তার কোম্পানির বানানো মদ ছিল খুবই ভালো মানের, কিন্তু তার ব্যবসাকে পল্টে দিতে মুন্না নামের আরেকজনও মদের ব্যবসা শুরু করে। মুন্না সস্তা মদের সাপ্লাই দিয়ে মার্কেট একদমই নষ্ট করে দেয়। তাছাড়া মুন্নার মাথার ওপরে মিনিস্টার সাংওয়ানের হাত ছিল, তাই মুন্নার জন্য খুন খারাপি থেকে শুরু করে যে কোনো সেটেলমেন্ট কোনো ব্যাপারই ছিল না। তবুও মুন্নাকে রাস্তা থেকে সরানোর জন্য শাহিন এবং তার পালিত ভাই কবির সব রকম সুযোগ ট্রাই মেরে দেখত। যেমন আজকে কবির মুন্নার গোডাউনে ঢুকে মুন্নার বড় ভাইকে মারধর করে সব মদ নষ্ট করে দিয়ে এসেছে। মুন্না ঘটনা জানতে পেরে বেশ রেগে যায়। বিশেষ করে ভাইকে সে খুবই সম্মান করে, তার উপরে মদের রিজার্ভ নষ্ট করার রাগ তো আছেই। গোডাউন দেখাশোনার দায়িত্বে থাকা 2 জন স্টাফের সামনে সে যায় এবং একটা কার্ড চুজ করতে বলে। যদি জোকার কার্ড ওঠে তবে সে ওদেরকে ছেড়ে দেবে। যদিও ওরা ঠিক কার্ডই চুজ করেছিল, তবুও মুন্না ওদেরকে গুলি করে মেরে ফেলে। এরপরে সে শাহিনের ওপরে প্রতিশোধ নিতে বের হচ্ছিল, তখন মিনিস্টার সাংওয়ানের ফোন আসে এবং আর্জেন্ট তার বাড়িতে ডাকে। বাধ্য হয়ে মুন্না সাংওয়ানের সাথে দেখা করতে যায়। সাংওয়ান বলে আগামী পরশু সরকারি টেন্ডার পাস হবে। 180 কোটি টাকার রাস্তার টেন্ডারটা পেলে তারা অনেক টাকা ইনকাম করে নিতে পারবে। সেই টাকা থেকে মুন্নাও নিজের মদের ব্যবসা বাড়াতে পারবে। তাই এসব ছোটখাটো ঝামেলায় মাথা না ঘামিয়ে মুন্না যেন টেন্ডার জেতার দিকে মনোযোগ দেয়, কারণ শাহিনও টেন্ডারটা পেতে উঠে পড়ে লেগেছে। শাহিন কবিরকে ভালো মতো সতর্ক করে দেয়, যেভাবেই হোক সে যেন টেন্ডারের সর্বনিম্ন বিড জেনে নেয়। তো শাহিনের নির্দেশ মতো টেন্ডার জমা দেবার আগে কবির সরকারি কর্মকর্তা দীনেশের স্ত্রী এবং ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে টেন্ডারের নম্বর জেনে নেয়। এরপরে ঘোষণার সময়ে শাহিন গিয়ে বসে পড়ে। সে তো ভেবেই নিয়েছিল টেন্ডারটা সেই পাবে, কিন্তু তাকে চমকে দিয়ে টেন্ডারটা মুন্না পেয়ে যায়, কারণ মুন্না তার চেয়েও কম টাকায় বিড করেছিল। ঘটনা কি বোঝার জন্য কবির অফিসের ভেতরে ছুটে গিয়ে দেখে দীনেশকে অলরেডি মেরে ফেলা হয়েছে। নিঃসন্দেহে কাজটা মুন্নাই করেছে। কবির দ্রুত অফিস থেকে বের হতে গিয়ে দেখে অলরেডি সেখানে পুলিশ চলে এসেছে। মানে কবিরকে ফাঁসানোর জন্য পুরো প্ল্যান করেই রাখা ছিল। পুলিশকে লিড করছিল ডিএসপি প্রীত। বলা চলে সে মুন্নার কাছে আপাদমস্তক বিক্রি হয়ে আছে। তো কবির ছাদে উঠে পালানোর চেষ্টা করে। মাঝে পুলিশের সাথে তার ফাইটও হয়। তার ফাইটিং স্কিল খুবই ভালো ছিল, কিন্তু প্রীত তার হাতে একটা গুলি করে দেয়। কবির ওদের সাথেও মোকাবেলা করত, কিন্তু নিচে শাহিনের ওপরে মুন্নার লোকেরা অ্যাটাক করেছিল। তাই কবির লাফ দিয়ে নিচে নেমে গুলি করে কয়েকজনকে মেরে ফেলে এবং শাহিনকে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ক্রিমিনালদের পাশাপাশি 4 জন পুলিশও গুলিবিদ্ধ হয়। রাতে সামারের ইনফর্মার রাঘব তাকে জুয়ালাবাদের ঘটনাটা জানায়। ওখানে কি পরিস্থিতি বিরাজ করছে সেটাও জানায়। পরের দিন চিফ মিনিস্টার জুয়ালাবাদের ঘটনা নিয়ে অফিসারদের সাথে ব্রিফিং করছিল। তখন সামার উঠে দাঁড়িয়ে বলে ওখানে তাকে পোস্টিং দিলে সে 6 মাসের ভেতরে জুয়ালাবাদের পরিস্থিতি স্বাভাবিক করে দেবে। কিন্তু সিএম সামারের সমস্ত হিস্ট্রি জানতো, তার নিয়ম না মেনে যাকে তাকে গুলি করে দেবার বদ অভ্যাসের ব্যাপারেও জানতো। তাই ওখানে পাঠালে আরও ঝামেলা হবে কিনা কনফিউজ ছিল। তখন সামার নিজের সময় কমিয়ে বলে 6 মাস না, 4 মাসের ভেতরেই সে সব স্বাভাবিক করে দেবে। এরকম কনফিডেন্সের সাথে কাজের গ্যারান্টি কতজনই বা দিতে পারে। তাই সিএম সামারকে জুয়ালাবাদে পোস্টিং দেয় এবং ওখানকার রক্তারক্তি এবং মদের ব্যবসা বন্ধ করার নির্দেশ দেয়। সামার সেদিন রাতেই ফ্যামিলির কাছে বিদায় নিয়ে জুয়ালাবাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে জুয়ালাবাদের পরিবেশ খুবই উত্তপ্ত ছিল। কবির পাল্টা আক্রমণের জন্য বাইরে থেকে লোক ভাড়া করে আনে এবং অ্যাটাকের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে মুন্নাও নিজের লোকেদের নিয়ে অ্যাটাক করতে বেরিয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত শাহিন আটকে দেওয়ায় মারামারিটা আর হয় না। সামার স্বাভাবিকভাবেই পরের দিন সকালে ডিউটি শুরু করে। সে সব স্টাফদের সিভিল ড্রেসে আসতে বলে, যাতে পদমর্যাদা নিয়ে কারো ভেতরে ভেদাভেদ না থাকে। সামার সবার সাথে ফ্রেন্ডলি কথাবার্তা দিয়ে আলোচনা শুরু করে। সে স্টাফদের ঘুষ খাওয়ারও পারমিশন দেয়, তবে সতর্ক করে দেয় ঘুষ খাওয়ার চক্করে যেন কোনো সাধারণ মানুষের ক্ষতি না হয়।
তো এরপরে লাস্ট ঝামেলায় 4 জন পুলিশ সদস্য মারা যাওয়া এবং সরকারি কর্মকর্তা দীনেশের হত্যার ব্যাপারে আলোচনা করে। ডিএসপি প্রীত এগিয়ে এসে সিউরিটি দিয়ে বলে দীনেশকে কবির মেরেছে। সামার বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, আপনি কি কবিরকে খুন করতে দেখেছিলেন? প্রীত একটু হকচকিয়ে যায় এবং বলে সে কবিরকে পালাতে দেখেছিল। এবার সামার তাচ্ছিল্য করে বলে, আপনারা কি হাতে সরিষার তেল মেখে ক্রিমিনাল ধরতে যান নাকি? প্রায় ক্রিমিনাল পালিয়ে যায়। প্রীত এবার বেশ লজ্জা পেয়ে যায়। তো সামার সবাইকে পূর্ণ স্বাধীনতা দিয়ে বলে জোয়ালাবাদের ক্রাইম দূর করতে তারা যে কোনো পদক্ষেপ নিতে পারবে। সামার তাদের পুরো ব্যাকআপ দেবে। যেভাবেই হোক 4 মাসের ভেতরে সব ক্লিয়ার করতেই হবে। যাই হোক, এদিকে শাহিন অভিজ্ঞ মানুষ, আবেগ দিয়ে বিবেচনা না করে সে সবকিছু বাস্তবতা দিয়ে বিবেচনা করে। তাই সে কবিরকে বোঝায় মুন্না তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তার লোকজন বেশি এবং মিনিস্টারের কাছের লোক। তাই গায়ে জোর দিয়ে মুন্নার সাথে পারা যাবে না। মুন্নাকে ধরতে হলে অন্য টেকনিক খাটাতে হবে। মুন্না টেন্ডার পেয়েছে ঠিকই, তবে টেন্ডারের কাজ চলাকালীন মুন্না যদি কোনো ক্রাইম করে তাহলে তার হাত থেকে টেন্ডার সরে যাবে। তখন শাহিনেরা টেন্ডার দখল করে নেবে। তাই শাহিন পরামর্শ দেয় কবির যেন কোনো ক্রাইম না করে, বরং সে যেন এমন পরিস্থিতি ক্রিয়েট করে যাতে মুন্না ক্রাইম করতে বাধ্য হয়। অন্যদিকে সাংওয়ান মুন্নাকে রাস্তা দখল করে নিতে বলে। যেহেতু তারা টেন্ডার পেয়ে গেছে তাহলে আর কাজ শুরু করতে দেরি করে কি লাভ। তো মুন্না দলবল নিয়ে গ্রামের রাস্তায় গিয়ে বসে পড়ে। রাস্তা ব্লক করে এসব ফাজলামি করতে দেখে গ্রামের লোকেরা বেশ বিরক্ত হয়। একটু পরে ট্র্যাক্টরও চলে আসে। মুন্নারা ঘোষণা করে এখন থেকে এই রাস্তা এবং রাস্তার আশেপাশের সব জমি তাদের। গ্রামের লোকেরা মূর্খ হলেও সেখানে একজন শিক্ষক ছিল। শিক্ষক প্রতিবাদ করে আইন অনুযায়ী 140 ফুট জায়গা শুধু টেন্ডারের মালিক পাবে। তাই মুন্নাদের এখানে এসে ঝামেলা করা আইন বিরোধী কাজ। তবে মুন্না কারো কথা শোনে না। মুন্না তার চেলা ডামরুকে জমি খালি করার নির্দেশ দিয়ে চলে যায়। এমনিতেও ঝামেলা এড়াতে টেন্ডারটা মুন্না বা সাংওয়ান কেউই নিজের নামে নেয়নি, বরং টেন্ডার তুলেছে ডামরুর নামে। তো ডামরুর ট্রাক্টরগুলো ক্ষেতের ভেতরে দিয়ে চালিয়ে দেয় এবং ক্ষেত ধ্বংস করতে শুরু করে। অসহায় কৃষকেরা ট্রাক্টরের পেছনে ছোটাছুটি করে, কিন্তু লাভ হয় না। মাস্টার কয়েকজনকে সাথে নিয়ে মোকাবেলার চেষ্টা করে, কিন্তু সবাই মিলেও তাদেরকে প্রতিহত করতে পারে না। ডামরু উকিল ডেকে নানান আইনকানুন দেখিয়ে নিজের কাজকে হালাল বানিয়ে ফেলে। এমনকি সেখানে পুলিশ পর্যন্ত এসে ডামরুদেরই পক্ষ নেয়। তাই বাধ্য হয়ে মাস্টার সহ বাকি কৃষকেরা ফিরে যায়। এদিকে সামার দীনেশের হত্যার তদন্ত শুরু করেছিল। অফিসের স্টাফ থেকে শুরু করে দীনেশের স্ত্রী সবাইকে জিজ্ঞাসাবাদ শেষে একটা কমন নাম সামনে আসে। সেটা হলো দীনেশের কলিগ রামপ্রসাদ। রামপ্রসাদই সেদিন টেন্ডারের ফলাফল ঘোষণা করেছিল। তাছাড়া দীনেশের স্ত্রীর ভাষ্যমতে রামপ্রসাদ দীনেশের মৃত্যুর ব্যাপারে ভালো জানে। তাই সামার এবার রামপ্রসাদকে ধরতে চায়, কারণ তার ধারণা টেন্ডার ঘোষণার সময়ে রামপ্রসাদই কোনো গোজামিল করেছে। তবে ডিএসপি প্রীত যেহেতু তদন্তের সময় সাথেই ছিল, তাই সে মুন্নাকে মেসেজে জানিয়ে দেয় কাপ্তান মানে সামার রামপ্রসাদকে ধরতে যাচ্ছে। এই জন্য মুন্না ডামরুকে রামপ্রসাদের বাড়িতে পাঠিয়ে দেয়। তবে রামপ্রসাদ বাড়িতে ছিল না। এরই মধ্যে সেখানে পুলিশও পৌঁছে যায়। ডামরু ইন্সপেক্টর রামভীরকে বোঝায় রামপ্রসাদ সকাল থেকে নিখোঁজ। কথাটা বলে ডামরু চলে যায়। পরক্ষণে সামার এলে রামভীর তাকে একই কথা বলে। তবে সামার মাটিতে পেট্রোল পড়ে থাকতে দেখে বলে রামপ্রসাদের একটা পুরনো স্কুটার আছে যেটা থেকে হয়তো তেল লিক করে। এখানে যে পেট্রোল পড়ে আছে তা এখনও তাজা, অর্থাৎ রামপ্রসাদ বড়জোর মিনিট 5 আগে বাড়ি থেকে বেরিয়েছে। তাই তারা এখনও খুঁজলে রামপ্রসাদকে ধরতে পারবে। তো সামারের ডিটেকশন ফলো করে তারা রামপ্রসাদকে ধরে ফেলে। সামার সেখানেই রামপ্রসাদকে 2টা থাপ্পড় দিয়ে দেয়। এরপরে থানায় এনে লকআপে নিয়ে বেধম মারতে শুরু করে। মারের চোটে রামপ্রসাদ স্বীকার করে সে মন্ত্রী সাংওয়ানের রিকোয়েস্টে মুন্নার নাম ঘোষণা করেছিল, না হলে লিগ্যালি শাহিন টেন্ডারটা পেয়ে যেত। এদিকে গ্রামবাসী মুন্নার বিরুদ্ধে সালিশ ডেকেছিল। এই কথাটা আবার সবার আগে সাংওয়ানের কানে যায়। সে মুন্নাকে তাচ্ছিল্য করে কথাটা জানালে মুন্না লোকজন নিয়ে বেরিয়ে পড়ে। তবে সরাসরি ফিল্ডে না গিয়ে ভিডিও কলে সে এই দৃশ্য দেখে এনজয় করছিল। এই সময় প্রীত তাকে ফোন করে জানিয়ে দেয় রামপ্রসাদ সব সত্যি জানিয়ে দিচ্ছে। তাই মুন্না যেন দ্রুত কিছু করে। মুন্না উপায় না পেয়ে সামারকে ফোন করে জানায় তাদের ওপরে গুন্ডারা অ্যাটাক করেছে, তারা বাঁচা মরার মাঝখানে। এটা শুনে সামার থানা থেকে ফোর্স নিয়ে বেরিয়ে যায় আর রামপ্রসাদকে বলে যায় আগামীকাল তার কোর্টে গিয়ে সাক্ষী দিতে হবে। সামার বেরিয়ে যাওয়ায় সুযোগ পেয়ে মুন্না ডামরু এবং কয়েকজনকে থানায় পাঠিয়ে দেয়। বাকিরা থানার সামনে ঝামেলা করলে পুলিশ স্টাফেরা ঝামেলা সামলাতে যায়। এই সুযোগে ডামরু ভেতরে ঢুকে
রামপ্রসাদকে মেরে ফেলে। এদিকে গ্রামবাসীদের মারতে দেখে কবির এবং তার লোকেরা চলে আসে। তারা মুন্নার লোকেদের সাথে মারামারি করছিল। এই সময় সেখানে সামার ফোর্স নিয়ে চলে আসে, তাই ওরা যে যেদিকে পারে পালিয়ে যায়। তবে সামার স্পেশালি কবিরকে তাড়া করে। একটা গলিতে ঢোকার পরে সামার হুমকি দেয় কবির না থামলে সে গুলি চালাবে, তাই কবির থেমে যায়। কিন্তু এই সময় সামারকে দেখে কবিরের ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। সে ওই সময়ে সামারদীপ সিং নামের কাউকে চিনত, যার জন্য কবিরের ক্লোজ একজন মারা যায়। সেই থেকে সে সামারদীপ নামের লোকেদের ঘৃণা করে। তো এখানে আর কোনো ঝামেলা হবার আগেই গলির ভেতর থেকে অনেকগুলো ছেলেপেলে এসে সামারকে আটকে দেয় আর কবিরকে সরিয়ে নিয়ে যায়। তবে অ্যাকচুয়ালি কবির এবং সামার দুজনে 12 বছর আগে থেকেই কানেক্টেড। সামার যে ট্রমা নিয়ে এত বছর বেঁচে আছে, কবিরও সেম ট্রমা বয়ে বেড়াচ্ছে। আমি এর আগে একবার ডিকের কথা উল্লেখ করেছিলাম। ডিকে ছিল কবিরের বড় ভাই, আর 12 বছর আগে কবিরের নাম ছিল বানি। সামার সে সময়ে ডিকে, কবির, রাঞ্ঝা এবং রোমিও এই 4 জন বাচ্চার সমস্ত খরচ বহন করত। ডিকে এবং কবির সামারকে নিজেদের আইডল মানত। তারাও সামারের মতো পুলিশ অফিসার হতে চাইতো, কিন্তু একটা ঘটনা সমস্ত কিছু চেঞ্জ করে দেয়। সামারের কোনো একটা অপারেশনের চক্করে ডিকেকে গুলিবিদ্ধ হয়ে মরতে হয়। সেই থেকে কবিরের ধারণা সামারই ডিকের মৃত্যুর জন্য দায়ী। সেই ঘটনার পরে সামার আর কবির আলাদা হয়ে যায়। লাস্ট 12 বছর ধরে সামার বানি মানে কবিরের ফটো আগলে রেখে বেঁচে আছে। যাই হোক, কবির সামারকে চিনতে পারা মাত্রই খেপে যায়। সে সামারকে গুলি করে মেরে ফেলতে চাইছিল, তবে তার বাকি 2 জন বন্ধু রোমিও এবং রাঞ্ঝা তাকে থামায়। এরাও ছোটবেলায় ডিকে এবং কবিরের সাথেই থাকতো। তারাও চায় সামারকে মেরে ফেলতে, কিন্তু আপাতত শাহিনের অনুমতি ছাড়া তারা কোনো পদক্ষেপ নিতে পারবে না। তাই এখনকার মতো তারা শান্ত হয়ে যায়। এদিকে সামার থানায় ফিরে আসে এবং রামপ্রসাদের লাশ দেখে রেগে যায়। ওই সময় থানায় যারা ডিউটিতে ছিল সামার সবাইকে সাসপেন্ড করে দেয়। গ্রামের রাস্তায় মারামারি থামিয়ে পুলিশ গ্রামবাসী এবং মুন্নার ভাই টিল্লু আর তার লোকেদের থানায় এনেছিল। 2 পক্ষই একে অপরকে দোষারোপ করছিল। গ্রামবাসীর পক্ষ থেকে মাস্টার সামারের সাথে কথা বলে। সামার জিজ্ঞেস করে ওরা কবিরকে প্রোটেক্ট করছিল কেন। মাস্টার জানায় কবিরই মুন্নার লোকেদের হাত থেকে তাদের রক্ষা করছিল। সামার তাকে বোঝায় কবিরও মুন্নার মতো জাস্ট আরেকজন ক্রিমিনাল। সামার মাস্টারকে কেস করতে বলে, তখন পুলিশ ব্যাপারটা দেখবে। কিন্তু একটু আগেই থানায় ঢুকে কাস্টাডির ক্রিমিনালকে হত্যা করা হয়েছে, খুনিকে ট্রেসও করা যায়নি। এই দৃশ্য দেখার পরে কেউ আইনের ওপরে ভরসা রাখবে কিভাবে? মাস্টার বলে তাদের পুলিশ না, বরং কবিরকে দরকার, কবিরই তাদের বাঁচাতে পারবে। এই বলে মাস্টার গ্রামবাসীকে নিয়ে চলে যায়। সামারও মুখ ফুটে কিছু বলতে পারে না। একটু আগে যে কলঙ্কের দাগ লেগেছে, তারপরে আর জোর দিয়ে কিছু বলার থাকে না। যাই হোক, কবির শাহিনের কাছে গিয়ে বলে যদি কেউ আপনার লাইফ বরবাদ করে দেয় আর অনেক বছর পরে একদিন আপনার সামনে এসে দাঁড়ায়, তাহলে আপনি কি করবেন? শাহিন বলে তাকে সে সোজা সাপটা প্রাণে মেরে দেবে। তবে সেই ব্যক্তি যদি তার চেয়েও ক্ষমতাবান হয়, তাহলে সে প্রথমে তার সাথে বন্ধুত্ব করবে, তার সাথে এতটাই ক্লোজ হয়ে যাবে যাতে তাদের ফাঁক গলিয়ে একটা শ্বাসও বের করতে না পারে, আর এরপরই সুযোগ বুঝে তার শ্বাস চিরতরে বন্ধ করে দেবে। শাহিনের কথায় কবির বুঝে যায় সামারকে তার কিভাবে শায়েস্তা করতে হবে। এদিকে সামার মিনিস্টার সাংওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়, কারণ রামপ্রসাদ তার স্বীকারোক্তিতে বলেছিল। সাংওয়ানের কথাতেই সে টেন্ডার মুন্নাকে পাইয়ে দিয়েছিল। সামার প্রথমেই সাংওয়ানকে অপমান করে, তাকে বসার জন্য চেয়ার না দিয়ে জাস্ট একটা টুল দেয়। ইগোর চক্করে সাংওয়ান টুলে না বসে লাথি দিয়ে সরিয়ে দেয়। তখন তার 2 জন চেলা এসে তাকে কোলে তুলে বসায়। সামার জানতে চায় সে রামপ্রসাদকে দিয়ে কেন অন্যায়ভাবে মুন্নাকে টেন্ডার পাইয়ে দিল। সাংওয়ান অস্বীকার করে বলে সামারের কাছে প্রমাণ থাকলে সে প্রমাণ করুক। সামার হেসে বলে সে প্রমাণের জন্য অপেক্ষা করবে না, কারণ সে ক্রিমিনালদের জেলে ঢোকানোর চেয়ে ওপরে পাঠিয়ে দেওয়াটাই বেশি পছন্দ করে। তাই সে সাংওয়ানকে থ্রেটের স্বরে বলে আমি যখনই ডাকবো পাগলা কুত্তার মতো করে দৌড়ে থানায় হাজির হবেন। আর আরেকটা ব্যাপার হলো আপনার বিরুদ্ধে আরও কোনো প্রমাণ থাকলে মিটিয়ে ফেলতে পারেন, কারণ কোর্টে আপনি ছাড়া পেলেও আমার হাত থেকে ছাড়া পাবেন না। যদি কোনো রকমের অরাজকতার চেষ্টা করেন, তাহলে যে রাস্তার টেন্ডার নিয়েছেন আপনাকে মেরে ফেলে আপনার নামই সেই রাস্তার নামকরণ করে দেব। সাংওয়ান মনে মনে খেপে গেলেও পাবলিক প্লেসে কোনো সিন ক্রিয়েট না করে চলে যায়।
গতরাতে থানায় রামপ্রসাদকে মারার জন্য ডামরু একটা সাইকেলে করে এসেছিল। সাইকেলটা থানার সামনেই পড়েছিল। সামার তার ইনফর্মার আন্ডারকভার এজেন্ট রাঘবের মাধ্যমে সেই সাইকেলের ডিটেলস বের করে। সাইকেলটা একটা গ্যারেজের দোকান থেকে চুরি হয়েছিল। সামার সেই গ্যারেজে গিয়ে একটা বাচ্চা ছেলেকে কাজ করতে দেখে রেগে যায়। সে গ্যারেজ মালিককে নির্দেশ দেয় ছেলেটাকে যেন স্কুলে পাঠানো হয়, সামার পড়াশোনার খরচ দেবে। তো এরপর জানতে চায় সাইকেলটা কে চুরি করেছিল। লোকটা ডামরুর চেহারার বিবরণ দেয়, তবে নাম বলতে পারে না। সামার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে মুন্নার আরেকজন লোককে ডিটেক্ট করে। তাকে প্রেশার দিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সে ডামরুর নাম বলে দেয়। তাই সামার মুন্নার বাড়িতে যাবার জন্য বেরিয়ে পড়ে। প্রীত আগেভাগেই মুন্নাকে মেসেজ দিয়ে সতর্ক করে দেয়। তাই সামার মুন্নার বাড়িতে পৌঁছে দেখে আগে থেকেই তাকে আপ্যায়নের সব ব্যবস্থা করে রাখা হয়েছে। তবে সামার মুন্নাকে এক চিমটিও পাত্তা না দিয়ে ডামরুকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং লকআপে নিয়ে বেধম মারতে থাকে। এ সময় সোনিয়া সামারকে ফোন দেয়। সোনিয়া খুবই ঘাবড়েছিল। সে সামারকে যত দ্রুত সম্ভব ট্রান্সফার নিয়ে চলে আসতে বলে। কারণ জিজ্ঞেস করলে সোনিয়া জানায় রাস্তার টেন্ডার 180 কোটি টাকার, কিন্তু ওখানকার জমির মূল্য 5,000 কোটি টাকা। আগামী কয়েক বছরের ভেতরে জায়গাটাতে কমার্শিয়াল হাব বানানো হবে, তখন জমির দাম কয়েক গুণ বেড়ে যাবে। তাই 180 কোটির আড়ালে 5,000 কোটির জমির দখলই মূলত সাংওয়ানের মূল উদ্দেশ্য। তার সাথে আরও অনেক পাওয়ারফুল লোকেরাও জড়িত আছে। সামার একা ওদের সাথে পেরে উঠবে না। এই জন্যই সোনিয়া তাকে সরে আসতে বলে। কিন্তু সামার তো পিছু হটার লোক না। সে এখানকার ক্রাইম শেষ করার টার্গেট নিয়ে এসেছে, তাই সে নিজের টার্গেট পূরণ করবেই। এই জন্য সে সোনিয়াকে টেনশন না করতে বলে ফোন রেখে দেয়। এদিকে সাংওয়ান মুন্নাকে ডেকে বলে 15 দিনের ভেতরে জমির ঝামেলা ঠিক করে ফেলতে হবে, না হলে তার ক্লায়েন্ট মিস্টার ভিপিন খুব প্রেশার দিচ্ছে। মুন্না জানায় সে 15 দিন নয়, বরং নেক্সট মঙ্গলবারের ভেতরে সব সেটেল করে দেবে। এই বলে সে রাতে লোকজন নিয়ে গ্রামে যায় আর প্রথমেই মাস্টার সহ আরও কয়েকজনকে গলায় ফাঁস দিয়ে সবার সামনে মেরে ফেলে। তাদের লাশগুলো দড়িতে বেঁধে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এরপরে ভয় দেখিয়ে সবাইকে দলিলের টিপসই দিতে বাধ্য করা হয়। পরে খবর পেয়ে সামার ফোর্স নিয়ে গিয়ে লাশগুলো নামিয়ে আনে। ততক্ষণে সেখানে প্রেস এবং স্থানীয় এমএলএ প্রকাশও চলে আসে। সামার গ্রামবাসীকে জিজ্ঞেস করে খুনগুলো কারা করেছে, কিন্তু কেউই মুন্নার নাম বলে না। সবাই ডামরুর নাম বলে, কিন্তু ডামরু তো পুলিশ কাস্টাডিতে আছে, তাই তারা চাইলেও ডামরুকে এই কেসে ইনভলভ করতে পারবে না। সামার বুঝতে পারে সে সোজাভাবে এদের ডিল করতে পারবে না। এখানে কাটা দিয়ে কাটা তোলার সময় হয়ে গেছে। তাই সে কবিরকে হাত করতে চায়। এই জন্য সে কবিরের গার্লফ্রেন্ড সাক্ষীকে ডেকে আনে। সে সাক্ষীকে বোঝায় কবির আজ হোক কাল হোক পুলিশের গুলিতে ঠিক মরে যাবে। তবে কবির যদি সামারকে সঙ্গ দেয় তাহলে তার বেঁচে যাওয়ার চান্স থাকবে। তাছাড়া কেউ না জানলেও সামার জানতো সাক্ষীর গর্ভে কবিরের বাচ্চা। এই বাচ্চার ব্যাপারটা নিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করে সে কবিরকে তার কাছে নিয়ে আসতে বলে। সাক্ষী কবিরকে গিয়ে বোঝালে সে এসে সামারের সাথে দেখা করে। কবির জানতে চায় এই গ্রামে তো আরও অনেকেই আছে, তবুও সামার কেনই তাকে চুজ করলো। সামার জানায় অন্যরা তো গ্রামবাসীকে হেল্প করতে যায়নি, কবির ওদেরকে হেল্পের চেষ্টা করেছিল, এই জন্য সে কবিরকে চুজ করেছে। অবশ্য কবিরের সামারের কাছে আসার উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া। সে ডিকের মৃত্যুর প্রতিশোধ নিতে সামারের ক্লোজ হতে চায়, যাতে সুযোগ বুঝে ঘায়েল করতে পারে। যাই হোক, এদিকে প্রীত মুন্নার কাছে গিয়ে জানিয়ে দেয় মুন্নাকে 180 কোটির টেন্ডারের লোভ দেখিয়ে সাংওয়ান 5,000 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কথাটা শুনে মুন্না সাংওয়ানের কাছে যায় এবং সেও একটা অংশ দাবি করে। পাশাপাশি সাংওয়ানের ক্লায়েন্ট শহীদ এবং ভিভিনের সাথে মুন্নারও মিটিং ফিক্স করে দিতে বলে, যাতে মুন্না নিজের মদের বিজনেসেরও ডিল করে নিতে পারে, কারণ অনেকদিন ধরেই তার ইংলিশ মদ বানানোর ইচ্ছা। অন্যদিকে কবির সামারকে শাহিন এবং মুন্নার সমস্ত মদের কারখানার ডিটেলস দিয়ে দেয়, কারণ সামার এই অঞ্চলকে অ্যালকোহল মুক্ত করতে চাইছিল। সামার সিএম এর কাছে রেইডের পারমিশন নিয়েই বেরিয়ে পড়ে। সে শাহিনের কারখানায় মাল সামানা পেলেও মুন্নার কারখানায় গিয়ে তেমন কিছুই পায় না। সামার বুঝতে পারে মুন্নাকে আগে থেকেই কেউ অ্যালার্ট করে দিয়েছে। এদিকে মুন্না কারখানা সরিয়ে নিয়েছিল এবং সে ইথানল দিয়ে ইংলিশ মদের উৎপাদনও শুরু করে দিয়েছে। সে এমন জায়গায় কারখানাটা বানিয়েছে যেটা জঙ্গলের ভেতরে। যদি পুলিশ রাস্তা দিয়ে রেড দিতে আসে তবে তাদের লোক ইনফর্ম করে দেবে, আর যদি জঙ্গল দিয়ে আসে তাহলে সেফ জায়গা থেকে গোলাগুলি করে তাদেরকে মেরে ফেলা হবে। তাই মুন্না কনফিডেন্ট ছিল এবার সে পুরো প্রদেশে মদের ব্যবসা ছড়িয়ে দেবে। তো মুন্না এবং সাংওয়ান ভিপিনের সাথে দেখা করে জমি পাইয়ে দেবার বিনিময়ে 15% কমিশনের ডিল করে। মুন্না সাংওয়ানকে দিয়ে সামারকে ফোন দিয়ে থ্রেট দেওয়ায় 2 দিনের ভেতরে যাতে ডামরুকে ছেড়ে দেয়। যদিও সামার তার কথাকে বিন্দুমাত্র পাত্তা দেয় না।
এদিকে গুড়িয়া নামের একটি মেয়ে একটা দোকানে কিছু টাকা নিয়ে গিয়ে পিস্তল আর বুলেট কিনতে চায়। দোকানদার রাঘবকে ফোন দিয়ে ডাকলে রাঘব সামারকে ফোন করে। গুড়িয়ার মায়ের সাথে মুন্নার আগে রিলেশন ছিল, কিন্তু মেয়েটির বাবা তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। পরে মুন্না ক্ষমতায় আসার পরে মেয়েটাকে স্বামীসহ তুলে আনে এবং নিজের শেল্টারে রাখে। মুন্নার যেদিন বেশি মন ভালো থাকে না বা যেদিন রেগে থাকে সেদিন মেয়েটার সাথে সময় কাটাতে যায়, তাকে ইচ্ছা মতো ভোগ করে। ভয়ে মেয়েটার স্বামীও কিছু বলতে পারে না। গুড়িয়া এখন বয়সে কিশোরী, তাই সে অনেক কিছুই বুঝে গিয়েছে। তার থেকে সাংঘাতিক ব্যাপার হলো সে জানে না কে তার আসল বাবা। হতে পারে মুন্নাই তার অবৈধ বাবা। মাকে বাইরের লোকের সাথে দেখার প্রতিনিয়ত এই ট্রমা মেয়েটা আর বয়ে বেড়াতে পারছিল না, তাই সে মুন্নাকে মারার জন্য পিস্তল কিনতে এসেছিল। তো সামার গুড়িয়াকে ভালো মন্দ বোঝায় এবং ভরসা দেয় সে সব বিপদে গুড়িয়ার পাশে থাকবে। সে গুড়িয়াকে একটা মোবাইল দেয় এবং প্রয়োজনে তাকে ফোন করতে বলে। এদিকে সামার মুন্নার মদের কারখানা খুঁজে বের করার ব্যাপারে ফোকাস করে। সে একজন ড্রোন অপারেটরকে হায়ার করে। একসাথে অনেকগুলো ইথানল সাপ্লাই নিয়ে যেতে দেখে তারা সেই ট্রাককে ড্রোন দিয়ে ফলো করে। রাতভর ফলো করার পরে দেখা যায় জঙ্গলের ভেতরে গিয়ে ট্রাকের ইথানল আরেক ট্রাকে ট্রান্সফার করা হয়। সেই ট্রাককে ফলো করে অবশেষে মুন্নার কারখানার ট্রেস পাওয়া যায়। পরের দিন সকালে সামার রেইডের প্রস্তুতি নেয়। ড্রোন ক্যামেরায় তারা দেখতে পায় দুটো ট্রাকে মদের সাপ্লাই নিয়ে যাওয়া হচ্ছে। সামার প্রীতকে ট্রাকের নম্বর দুটো দিয়ে দেয় এবং ট্রাক দুটো সিজ করে থানায় আনতে বলে। আর কবিরকে ওর লোকেদের নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে কারখানাটা ধ্বংস করে দিতে নির্দেশ দেয়। প্রীত অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে ট্রাক সিজ করে নেয় আর কবির কারখানায় অ্যাটাক করে মুন্নার লোকেদের গুলি করে মেরে কারখানাটা বোমে উড়িয়ে দেয়। এদিকে মুন্না কিন্তু এসবের কিছুই জানতো না। আজ সামারের ডামরুকে ছেড়ে দেবার কথা। মুন্না ডামরুর জন্য অপেক্ষা করছিল, তবে সামার ডামরুকে লকআপ থেকে বের করে গ্রামে নিয়ে যায়। সেখানে গ্রামবাসীদের হাতে ডামরুকে গণপিটুনি খাওয়ায়। তারপরে তাকে মুন্নার বাড়িতে নিয়ে যায়। সবার সামনে এসে মুন্নাকে থ্রেট দেয় এবং ডামরুর দুই পায়ে দুটো গুলি করে টেনে হিঁচড়ে ব্যাগ নিয়ে যায়। মুন্না ততক্ষণে কারখানা ধ্বংসের এবং ট্রাক ধরা পড়ার খবরও পেয়ে গিয়েছিল, তাই সে রাগ কন্ট্রোল করতে না পেরে বাইরে থেকে সুপারি কিলার হায়ার করে নিয়ে আসে এবং নির্দেশ দেয় যেভাবেই হোক সামারকে মেরে ফেলতেই হবে। সামারের এই সাফল্যে এমএলএ প্রকাশ খুব খুশি হয়। সে সামারকে পার্টি অফিসে ডেকে এনে ধন্যবাদ জানায়। পাশাপাশি সে সরিও বলে, কারণ প্রথমে সামার জুয়ালাবাদে আসার পরে কাস্টাডিতে সাসপেক্ট হত্যা, কৃষকদের হত্যা, সরকারি কর্মকর্তার হত্যার মতো ঘটনা ঘটেছিল। ফলে প্রকাশ সামারের ওপরে ভরসা রাখতে পারছিল না, তাই সে ডেপুটি সিএম এর কাছে গিয়ে অভিযোগ করেছিল এবং সামারকে সরিয়ে নিতে বলেছিল। তবে আজ এক ঝলকে লাখ টাকার মদ ধ্বংস করে দেওয়ায় প্রকাশ নিজের ভুল বুঝতে পেরেছে। প্রকাশও সামারকে এই অঞ্চলের ক্রাইম শেষ করে দেবার অনুরোধ করে। সামারও যথাসম্ভব প্রকাশের সাথে বেশ ভালো আচরণই করে, কারণ সামার এই প্রথমবার কোনো পলিটিশিয়ানকে ক্ষমা চাইতে দেখল। যাই হোক, এদিকে মুন্নার হায়ার করা 3 জন সুপারি কিলার জুয়ালাবাদে চলে আসে আর এসে প্রথমেই তারা 5 কেজি জিলাপি খেয়ে ফেলে। মুন্না ওদেরকে ফোন করে নেক্সট কোথায় যেতে হবে সেই ইনস্ট্রাকশন দিয়ে দেয়। এরপরে মুন্না গুড়িয়ার মায়ের সাথে সময় কাটাতে যায়। গুড়িয়ার ভীষণ রাগ হচ্ছিল। সে একটা ইট নিয়ে মুন্নাকে মারার জন্য গাড়ির কাছে দাঁড়াতেই মুন্নার 2 জন চেলার মাঝে কথোপকথন শুনতে পায় আর এতে সে বুঝে যায় মুন্না খারাপ কোনো প্ল্যান করছে। তাই সে সামারকে ফোন করে জানিয়ে দেয় মুন্না 3 জন লোককে হায়ার করে এনেছে যারা অনেক জিলাপি খায়। এক বসায় 5 কেজি জিলাপি খেয়ে ফেলতে পারে, আবার ওরা প্রচুর দুধও খায়। সামার গুড়িয়ার কথা পুরোপুরি বুঝতে পারছিল না, তাই সে প্রীতকে ফোন করে ওই 3 জনের খোঁজ নিতে বলে। প্রীত আবার সোজা মুন্নার কাছে গিয়ে জানিয়ে দেয় সামার তার হায়ার করে আনা লোকেদের ব্যাপারে জেনে গেছে। মুন্না যখন জানায় সে কাপ্তান মানে সামারকে মারার জন্য ওদের ডেকে এনেছে, তখন প্রীত খুবই ঘাবড়ে যায় এবং এমনটা করতে বারণ করে। তবে মুন্না তাকে বোঝায় সামার মরলে এই অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব প্রীতের হাতে চলে যাবে। এটা শুনে প্রীত শান্ত হয়। এদিকে সামার হাসপাতালে গিয়ে ডামরুর গুলি লাগা জায়গায় রোল দিয়ে খুঁচিয়ে টর্চার করে এবং জানতে চায় 3 জন কি উদ্দেশ্যে এখানে এসেছে। ডামরু এত কষ্ট সহ্য করার পরেও মুখ খোলে না। আবার প্রীত ফিরে এসেও বিশেষ কিছু জানায় না। সামার রাঘবের সাথে যোগাযোগের চেষ্টা করছিল, কিন্তু রাঘবের ফোন অফ দেখাচ্ছিল। সামার কবিরকে ডেকে বলে তার ধারণা মুন্না তাকে মেরে ফেলার জন্য 3 জন লোক এনেছে। কয়েকদিনের ভেতরে একটা প্রোগ্রাম আছে, হয়তো প্রোগ্রামের দিনেই সামারকে মারার প্ল্যান করা হয়েছে। তাই সে কবিরকেও খোঁজখবর নিতে বলে। একই সাথে পুলিশ এবং কবিরের লোকেরা খুঁজেও 3 জনের ট্রেস পায় না। মুন্না তাদেরকে খুবই সেফ জায়গায় রেখেছিল। তবে সামার খোঁজখবর চালিয়ে যায়
এরই মধ্যে সে সাসপেন্ড হওয়া স্টাফদের সাথে দেখা করে, মানে রামপ্রসাদের খুনের পরে সে যাদেরকে সাসপেন্ড করেছিল আর কি। তো তাদের ভেতরে রামদিন নামের এক স্টাফের কাছে সামার জানতে পারে তাদের ভেতরে সব ইনফরমেশন ডিএসপি প্রীত মুন্নার কাছে ট্রান্সফার করে। এবার সামার বুঝে যায় মুন্না কেন বারবার তার হাত থেকে বেঁচে যেত। পরের দিন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল এমএলএ প্রকাশ। সামার কবিরকে ছদ্মবেশে নজর রাখতে বলেছিল যাতে কিলারদের ধরা যায়। এছাড়া সে প্রীতের ওপরে নজর রাখতে বলে। তো কবির তার দুই বন্ধু রাঞ্ঝা এবং রোমিওকে নিয়ে বাইরে থেকে নজর রাখছিল। ওরা কবিরকে বলে সামারকে কেউ মেরে ফেলতে চাইলে ফেলুক, আমরাও তো সেটাই চাই। কিন্তু কবির বলে সামারকে যদি মরতে হয় তবে সে আমাদের হাতেই মরবে, না হলে ডিকের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে না। তো অনুষ্ঠানে ঢোকার সময়ে পুলিশ পাবলিককে চেকিং করছিল। দুজন লোক ব্যাগ ঘাড়ে করে প্রীতের কাছে আসলে প্রীত ওদেরকে দেখিয়ে দেয় কোন দিকে যেতে হবে। মূলত সে বাইরের একটা বিল্ডিংয়ে যেতে বলেছিল। জিনিসটা খেয়াল করে কবির সামারকে ফোনে জানিয়ে দিলে সামার ওদেরকে ফলো করতে বলে। তৃতীয় জনকে সে নিজেই দেখে নেবে বলে জানায়, কিন্তু তৃতীয় জন ছিল সবচেয়ে চালাক। সে ন্যাংরা বলে কেউ তাকে সন্দেহ করে না। সে ইজিলি অনুষ্ঠানে ঢুকে পড়ে এবং চেয়ারের নিচে একটা ব্যাগ রেখে বেরিয়ে যায়। অন্যদিকে কবিরেরা বাকি দুজনকে ধরে ফেলে। তাদেরকে মারধর করতেই ওরা স্বীকার করে মুন্না বোমা ব্লাস্ট করে সবাইকে মেরে ফেলার প্ল্যান করেছে। বোমাটা একটা মোবাইলের সাথে কানেক্টেড। ফোন কলের মাধ্যমে বোমাটা ব্লাস্ট হবে। কবির দ্রুত সামারকে ফোন করে কথাটা জানিয়ে দেয়। একে তো এখানে প্রকাশ ভাষণ দিচ্ছে, এছাড়া গ্রামবাসীও উপস্থিত আছে। তার উপরে আবার বিনা নোটিশে সামারের স্ত্রী এবং মেয়ে অনুষ্ঠানে চলে এসেছে। পাবলিক বোমের কথা জানতে পারলে প্যানিকড হয়ে যাবে। এই জন্য সামার কাউকেই সতর্ক করতে পারছিল না। সে কোনো রকমে ডিজিপিকে ফোন করে এবং পরিস্থিতি জানিয়ে নেটওয়ার্ক জ্যাম করে দিতে বলে। একমাত্র নেটওয়ার্ক জ্যামারই পারে এই বোমা ব্লাস্ট হওয়া থেকে রক্ষা করতে। সামারের রিকোয়েস্টে ডিজিপি ইনস্ট্যান্ট নেটওয়ার্ক জ্যামের ব্যবস্থা করে দেয়। এতে কিলার বাইরে গিয়ে বারবার ফোন কলে ট্রাই করলেও আর কাজ হয় না। সামার শান্ত মনে ভাবতে থাকে এতগুলো মানুষের মাঝে কে কিলার হতে পারে। অবশেষে তার খেয়াল হয় একটু আগে একজন ন্যাংরা লোক চেয়ারে বসেই আবার সাথে সাথে উঠে চলে গেছে, সুতরাং সেই ক্রিমিনাল। সামার দ্রুত ছুটে বাইরে যায় এবং ন্যাংরা ছেলেটাকে খুঁজে বের করতে বলে। ন্যাংরা কাছাকাছি একটা গাড়ির পাশে দাঁড়িয়ে বারংবার ফোনে ট্রাই করছিল। সামার তাকে দেখে ফেলে এবং কয়েকটা চড়থাপ্পড় দিতেই সে স্বীকার করে মুন্না তাকে পাঠিয়েছিল। এক ঝামেলা সেটেল করতে না করতেই সামারের কাছে নিউজ আসে রাঘবের লাশ নদীর ধারে পাওয়া গেছে। সামার তখনই সেখানে ছুটে যায়। রাঘবের লাশ দেখে সে কেঁদে ফেলে। রাঘবকে সে নিজের ভাইয়ের মতো স্নেহ করত। রাঘবের লাশের সাথে সামারকে মেরে ফেলার হুমকি দেওয়া একটা চিঠিও ছিল। কবির মুচকি হেসে চিঠিটা পড়ে শোনায়। আসলে সামারকে কষ্ট দিয়ে কবিরই রাঘবকে খুন করেছে, যাতে ভাইয়ের মৃত্যুর শোকটা সামার উপলব্ধি করতে পারে। তাছাড়া কবিরেরা মুন্নার কারখানা ধ্বংসের আগে সব মদ নিজেরা সরিয়ে নিয়েছিল। এই ব্যাপারটা রাঘব জেনে গিয়েছিল, তাই তাকে মারাটা জরুরি ছিল। এদিকে সামার প্রীতের সাথে ইন্টারোগেশন রুমে দেখা করে এবং বলে জাস্ট প্রীতের বেইমানির কারণে 4 জন পুলিশ মাস্টার সহ অন্তত জনদশেক মানুষ মারা গেছে। তাই সামার তার বিরুদ্ধে এমন চার্জশিট লিখবে যাতে প্রীতকে আজীবন জেলে কাটাতে হয়। এরপরে সামার এমএলএ প্রকাশের কাছে যায় এবং বলে মুন্নাকে অ্যারেস্ট করলে সে আবারও ছাড়া পেয়ে ফিরে এসে মদের বিজনেস এবং খুন খারাপি শুরু করবে। তাই আমি আমার মতো করে অ্যাকশন নেব, আপনি আমাকে অ্যাকশন নেওয়া থেকে আটকাবেন না। প্রকাশ সামারকে ভরসা দেয় সে সামারের পাশে থাকবে এবং প্রশাসনিক সব ব্যাকআপ দেবে। তো প্রকাশের সাপোর্ট পেয়ে সামার এবার তার টিমমেটদের সাথে ব্রিফিং করে। সে মুন্নার এলাকায় ঢুকে তাকে মারার প্ল্যান বানায়, তবে আশেপাশে অনেক সিভিলিয়ানও থাকে, তাই সেই ব্যাপারেও সতর্ক করে দেয়। মুন্নার বাড়িতে 4টা পথ দিয়ে যাওয়া যায়, তবে তারা 3টা পথ ব্লক করবে আর মুন্নার পালানোর জন্য একটা পথ খোলা রাখবে। মুন্না ওই পথ দিয়ে পালানো মাত্রই সামার তাকে এনকাউন্টার করে দেবে। তো সামার ফোর্স নিয়ে রেডি হচ্ছিল। এরই মধ্যে খবর আসে প্রীত কাস্টাডি থেকে পালিয়েছে। প্রীত পালিয়ে মুন্নার কাছে যায় এবং কয়েকটা চড়থাপ্পড় মেরে দেয়, কারণ প্রোগ্রামে মুন্নার পাঠানো বোমা ব্লাস্ট করলে প্রীতও মরে যেত। প্রীত মুন্নাকে জানায় কাপ্তান আসছে মুন্নাকে শেষ করে দিতে। এটা শুনে মুন্না লোকজন নিয়ে সেফ হাউসে চলে যাবার জন্য রেডি হয়। বের হবার সময়ে প্রীত রিকোয়েস্ট করে বলে আমার কোথাও যাওয়ার জায়গা নেই, তোর জন্য আমি অনেক কিছু করেছি, তাই আমাকেও সাথে নে। মুন্নার অনেকদিন ধরেই প্রীতের দিকে নজর ছিল, তবে প্রীত কখনো তাকে টাচও করতে দেয়নি। তাই সে প্রীতকে তার সাথে বেড শেয়ার করার অফার দিলে প্রীত বাধ্য হবার ভঙ্গিতে রাজি হয়ে যায়। মুন্নারা সেফ হাউসে যাচ্ছে এই খবর সামারের কাছে ছিল। সে ড্রোন অপারেটরের মাধ্যমে তাদের ওপরে নজর রাখছিল
এদিকে সেফ হাউসে পৌঁছে মুন্না প্রীতকে টর্চার শুরু করে, কারণ সে জানে প্রীত সামারের কথাতেই তার কাছে এসেছিল, না হলে প্রীত কখনোই মুন্নার সাথে শুতে রাজি হতো না। মুন্নাও বুঝে গিয়েছিল সামার তাকে ধরতে সেফ হাউসেই আসছে, তাই সে পথে ফাঁদ পেতে রাখে। সামার এবং তার টিম ক্ষেতের মাঝের পথ দিয়ে আসছিল, তখন সামনে একটা ঠেলাগাড়ি দিয়ে পথ আটকে দেওয়া হয়। গাড়ি পেছনে নিতেই ক্ষেতের ভেতর থেকে বন্দুকধারীরা অনবরত গুলি চালিয়ে অবস্থা খারাপ করে দেয়। সামারদের অবস্থা কোণঠাসা হয়ে যায়। তবে সামারও ব্যাকআপ প্ল্যান রেখেছিল। ড্রোন বোমার সাথে তারা ঠেলাগাড়িটা উড়িয়ে দিয়ে পথ ক্লিয়ার করে পার হয়ে যায়। পথের সব গুন্ডাদের গুলি করে মেরে মুন্নার সেফ হাউসে পৌঁছে যায়। কিন্তু মুন্না ততক্ষণে প্রীতকে মেরে তার লোকেদের নিয়ে জঙ্গলের পথে বেরিয়ে গিয়েছিল। মুন্না জানতো আজ হয় সে মরবে, না হয় সামার মরবে। এসবের মাঝে সে নিজের ভাইকে রাখতে চাইছিল না, তাই সে টিল্লুকে সেখান থেকে চলে যেতে রিকোয়েস্ট করে। বিদায়ের সময়ে ভাইকে বলে তার যদি কিছু হয়ে যায় তবে টিল্লু যেন প্রতিশোধ নেয়। এরপরে মুন্না গুড়িয়ার বাড়িতে চলে যায় এবং গুড়িয়ার মাকে নিয়ে রুমে ঢোকে। গুড়িয়ার সাথে সাথেই সামারকে ফোন করে কথাটা জানিয়ে দেয়, কিন্তু মুন্না ব্যাপারটা দেখে ফেলে আর প্রথমেই গুড়িয়ার বাবা এবং মাকে কুড়াল দিয়ে কুপিয়ে মেরে ফেলে। সে গুড়িয়াকেও তাড়া করে কোপ মারতে যাচ্ছিল, তবে সে সময়ে সামার পৌঁছে যায় এবং মুন্নার হাতে গুলি করে। কুড়ালটা পড়ে যাবার পরে সামার আবারও গুলি চালায়, কিন্তু মুন্না বেঁচে যায়। এ সময় মুন্নার লোকেরা পাল্টা গুলি চালিয়ে মুন্নাকে ব্যাকআপ দেয়। সামার একা ওদের সাথে পেরে উঠছিল না। কবির এই সময়ে মুন্নার কারখানা থেকে চুরি করা মদের ডিল করছিল। রোমিওর কাছে সে সামারের বিপদের খবর পেয়ে ছুটে আসে। সে আশায় সামার ব্যাকআপ পেয়ে যায়। কবির বাইরে সামলাচ্ছিল। সামার তখন ভেতরে ঢুকে যায় এবং মুন্নার সাথে হাতাহাতি ফাইট শুরু হয়। দুজনে গান নিয়ে কারাকারি করছিল। তখন সেখানে গুড়িয়া চলে আসলে মুন্না গুড়িয়াকে গুলি চালিয়ে দেয়। গুড়িয়ার এই অবস্থা দেখে মুন্নাকে ফেলে সামার গুড়িয়ার কাছে ছুটে যায়। আজ গুড়িয়ার সাথে যা ঘটল 12 বছর আগে ডিকের সাথেও সেম ঘটনা ঘটেছিল। মুন্না সুযোগ পেয়ে দৌড় দেয়। কবিরও সেখানে চলে আসে। সামার কবিরকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে, তবে গুড়িয়া সামারকে বলে সবার আগে মুন্নাকে শেষ করতে হবে। সেম কথা 12 বছর আগে ডিকেও বলেছিল। সেদিন ডিকের কথাতেই সামার ডিকেকে মুমূর্ষ অবস্থায় রাস্তায় রেখে ক্রিমিনালকে মারতে ছুটে গিয়েছিল। আজও সামার সেটাই করে। সে গুড়িয়াকে রেখে বাইরে এসে এনকাউন্টারে মুন্নাকে মেরে ফেলে। এদিকে টিল্লু পালানোর সময়ে শাহিনের হাতে ধরা পড়ে যায়। শাহিন টিল্লুকে মারতে চাইলে টিল্লু কান্নাকাটি করে রিকোয়েস্ট করে, তার ভাইকে মাত্রই মেরে ফেলা হয়েছে, সে অসহায়, তার যাবার জায়গা নেই। শাহিন শেল্টার দিলে টিল্লু মুন্নার সমস্ত ধন সম্পদ শাহিনকে দিয়ে দেবে। এটা শুনে শাহিন টিল্লুকে ছেড়ে দেয় এবং নিজের দলে টেনে নেয়। অন্যদিকে সামার দ্রুত গুড়িয়াকে হাসপাতালে নিয়ে যায়। আতঙ্কিত সামার কবিরকে জিজ্ঞেস করে গুড়িয়া বাঁচবে তো? কবির আক্ষেপের স্বরে বলে না, গুড়িয়া বাঁচবে না। আজ না হোক কাল তাকে মরতেই হবে। গুলি লাগা থেকে যদি সে বেঁচেও যায় সামার নিশ্চয়ই তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে। এরপরে ভায়াজির মতো কোনো বাচ্চা পাচারকারী গুড়িয়াকে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। কবির আরও আক্ষেপ নিয়ে বলে আজকে সামার কতটা দায়িত্বের সাথে গুড়িয়াকে হাসপাতালে নিয়ে আসলো। 12 বছর আগেও যদি সে সেম কাজ করত তাহলে ডিকেকে মরতে হতো না। কবিরের মুখে ডিকের নাম শুনে সামার চমকে যায় এবং জিজ্ঞেস করে তুমি কে? কবির জানায় সেই 12 বছর আগের বাণী। সামার ইমোশনাল হয়ে বলে সে বাণীকে অনেক খুঁজেছে, কিন্তু কবির তার কথা বিশ্বাস করে না। ইভেন তাকে বাণী নামে ডাকতেও নিষেধ করে। ডিকের মৃত্যুর জন্য কবির পুরোপুরি সামারকে দায়ী করে। সেদিন ক্রিমিনাল ধরতে গিয়ে সামার মুমূর্ষ ডিকেকে মরার জন্য ফেলে রেখে গিয়েছিল। এরপর থেকে বাণী, রোমিও, রাঞ্ঝা সবার লাইফ এলোমেলো হয়ে যায়। তারা পথে পথে ঘুরেছে, সুন্দর শৈশব নষ্ট হয়ে অপরাধের জগতে পা রেখেছে। কবিরের আজকের ক্রিমিনাল হবার জন্য সে সামারকেই দায়ী করে। সামারকে সে কিছু বোঝানোর সুযোগ না দিয়েই রাগারাগি করে বেরিয়ে চলে যায়। সামার এত বছর পরে বাণীকে পেয়েও যেন পেল না। তার এত বছরের ট্রমা দ্বিগুণ হয়ে যায়। এদিকে কবির শাহিনের বাড়ি ফিরে গিয়ে টিল্লুকে দেখে খেপে যায়। তবে শাহিন তাকে থামিয়ে বলে মুন্নার সমস্ত বিজনেস এবং টেন্ডার তারা অলরেডি পেয়েই গেছে, তাই টিল্লুকে ফ্রন্টে রেখে তারা ওগুলো ভোগ করবে। টিল্লুর অসহায়ত্বের নাটক দেখে শাহিন ধরেই নিয়েছিল টিল্লু কোনো ক্ষতি করতে পারবে না। একই কথাটা সে কবিরকেও বোঝায়। কবির শাহিনের ওপর দিয়ে কখনো কিছু করে না, তাই শাহিনের এই সিদ্ধান্তটাও মেনে নেয়। অন্যদিকে সামার হাসপাতালে প্রীতকে দেখতে যায়। মুন্নার কাছে মারাত্মক আহত হলেও সে বেঁচে গিয়েছে। নিজের অতীতের কর্মের জন্য
প্রীত অনুতপ্ত ছিল, তাই ডিজিপিকে বলে সামার তার শাস্তি কমিয়ে দেবার প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে যে প্রকাশকে এতদিন নীতিবান জননেতা ভাবা হয়েছিল, ভেতরে ভেতরে সেও শয়তান। সাংওয়ান কৃষকদের জমি দখল করে দিতে ব্যর্থ হওয়ায় বিপিন প্রকাশের কাছে যায়। প্রকাশ ওপরে ভালো সাজলেও ভেতর ঘরে সমস্ত অনৈতিক ডিলগুলো করে। সে 15% কমিশনের বিনিময়ে বিপিনের সাথে জমি দখল করে দেওয়ার ডিল করে। একই সময় টিল্লুকে নিয়ে শাহিন গিয়েছিল সাংওয়ানের কাছে। যেহেতু এখন মুন্না নেই, তাই শাহিন সাংওয়ানের সাথে হাত মেলাতে চায়। সাংওয়ানের হাত থেকেও অলরেডি পাওয়ার চলে গেছে, এখন পুরো প্রশাসন প্রকাশই সামলাচ্ছে। তাই নেক্সট ইলেকশনে নিজের পাওয়ার ব্যাক নিতে সাংওয়ানও সুযোগ খুঁজছিল। আর তার স্বপ্ন তখনই পূরণ হবে যখন জমি দখল করতে পারবে। সাংওয়ান জমি দখলের জন্য শাহিনের সাথে হাত মেলায়। যাই হোক, প্রীতের সাথে দেখা করে সামার থানায় ফিরে দেখে পুলিশ বেশ কিছু মদ সিজ করেছে। এগুলো ইথানল দিয়ে বানানো, যেগুলো মুন্না তৈরি করত। তাদের হিসেব মতে মুন্নার সমস্ত মদ ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাহলে এগুলো কোথায় থেকে আসলো? শুধু তাই না, শহর জুড়ে আরও অসংখ্য মদের অর্ডারের ইনফরমেশনও পাওয়া গেছে। পুলিশের শেষ খবর পাওয়া পর্যন্ত মুন্নার বিজনেসগুলো শাহিন দখল করে নিয়েছে, আর শাহিনের সমস্ত কাজই সামলায় কবির। তাই সামার বুঝে যায় কবির তার পুরনো ধান্দা এখনও ছাড়েনি। সে কবিরকে ফোন করে কিন্তু রিচ করতে পারে না, তাই বাধ্য হয়ে আবারও সাক্ষীর সাথে দেখা করে। সাক্ষী আর কবির সংসারের প্রস্তুতি নিচ্ছিল। সাক্ষীর ধারণা কবির এসব ছেড়ে ছুড়ে ভালো হয়ে গেছে, তাই সামারের অভিযোগ সাক্ষী কিছুতেই মানতে চাইছিল না। উল্টো সে সামারকে ভুল বুঝে চলে যায়। এদিকে টিল্লু প্রতিশোধের জাল বিছাচ্ছিল। সে টেন্ডার সামলানোর কথা বলে নিজের লোকেদের হায়ার করে আনে। এরপরে কবিরের ক্লোজ লোকেদের কাজের কথা বলে সরিয়ে নিয়ে যায়। পাশাপাশি টেন্ডার সংক্রান্ত আলোচনার জন্য শাহিনকে সাংওয়ানের কাছে যেতে বলে। শাহিন টিল্লুর উদ্দেশ্য বুঝতে পারছিল না, তাই কবিরকে ডেকে নিয়ে সাংওয়ানের সাথে দেখা করতে যায়। অন্যদিকে কবিরের লোকেদের সাক্ষীর বাড়ির সামনে নিয়ে আসা হয়। এখানে এসেই কবিরের লোকেরা বুঝে যায় নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তাদের ভেতরে একজন বিট্টু কবিরকে ফোন করে, কিন্তু শাহিন ফোনটা ধরতে দেয় না। বিট্টু আবারও ফোন দিলে শাহিন কবিরের ফোনটা কেড়ে নিয়ে কেটে দেয়। বিট্টুদের ততক্ষণে টিল্লু এবং তার লোকেরা মারধর শুরু করে। আওয়াজ পেয়ে সাক্ষী বেরিয়ে আসে। দ্রুত সামারের কাছে খবর পৌঁছে দেওয়া হয়। সামারও ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে টিল্লু রাঞ্ঝাকে খুবই নৃশংসভাবে মেরে ফেলে। সাক্ষী একটা কাঠের টুকরো দিয়ে টিল্লুকে মারার চেষ্টা করলে টিল্লু সেটা চেপে ধরে সাক্ষীকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপরে সাক্ষীর দিকে এগিয়ে যাচ্ছিল, তবে পুলিশ চলে আসায় টিল্লু সাক্ষীর পেটে গুলি করে পালিয়ে যায়। সামার এসে সাক্ষীর এই অবস্থা দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে শাহিন এবং কবির তখনও সাংওয়ানের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল। এ সময় একজন এসে সাক্ষীর কথাটা জানালে কবির হাসপাতালে ছুটে যায়। হাসপাতালে গিয়ে কবির জানতে পারে সাক্ষীর অপারেশন চলছে, তবে তার গর্ভের বাচ্চাটাকে বাঁচানো যায়নি। এছাড়া রাঞ্ঝাকেও টিল্লু মেরে ফেলেছে। আরেকজন জানায় শাহিনী তাদেরকে টিল্লুর সাথে পাঠিয়েছিল এবং টিল্লুর কথা মতো কাজ করতে বলেছিল। কবির এবার শাহিনীরও বিপক্ষে চলে যায়। অন্যদিকে শাহিন তো এসবের কিছুই জানতো না। সে বাড়ি ফিরে দেখে টিল্লু আরামে ডিনার টেবিলে বসে আছে। শাহিন টিল্লুকে মারতে শুরু করে এবং জিজ্ঞেস করে সে এমন কেন করলো। এবার কবির তাদের কাউকেই ছাড়বে না। শাহিন কবিরের কাছে ক্ষমা চেয়ে সব ঠিক করে নিতে চাইছিল, তবে টিল্লু জানায় সে শাহিনকে বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে। এখন কবিরের কাছে ক্ষমা চাইলেও সে বিশ্বাস করবে না শাহিন এসবের সাথে জড়িত নয়। টিল্লু প্ল্যান খাটিয়ে এবার শাহিনকেই নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এদিকে কবির বাইরে বেরিয়ে সামারকে বসে থাকতে দেখে তাকে ঘুষি মারতে থাকে, কারণ সামার যেখানেই যায় সেখানেই লাশের সিরিয়াল লেগে যায়। কবির ভেবেছিল সামার সাক্ষীকেও ইউজ করছিল, তাই সাক্ষীর ওপরে এমন বিপদ এসেছে। সামার কবিরকে বোঝায় সে সাক্ষীর এই দশার জন্য দায়ী না, ডিকের মৃত্যুর জন্য সে দায়ী না। সামার যে ক্রিমিনালকে ধরতে যাচ্ছিল, ডিকেও তাকে কিছু না বলে সেই ক্রিমিনালের পিছু নিয়েছিল। সামার অনেক চেষ্টা করেছিল ডিকেকে বাঁচানোর, কিন্তু সে পারেনি। তবে সে পরবর্তীতে ডিকের হত্যাকারীকে গুলি করে মেরে ফেলে প্রতিশোধ নিয়েছে। ডিকের মৃত্যুতে কবির যেমন কষ্ট পেয়েছে, সামারও ততটাই কষ্ট পেয়েছে। তাই সামার এত বছর ধরে 36 জন ক্রিমিনালকে এনকাউন্টারে মেরে ফেলেছে, যাতে আর কাউকে ডিকের মতো মরতে না হয়। তাই যতদিন শাহিনের মতো মাফিয়ারা বেঁচে থাকবে ততদিন কেউই নিরাপদ না। তাই সামার আর কবির হাত মেলায় বাকিদের শেষ করার জন্য। সামার প্রেস ব্রিফিং করে মুন্নার মরার খবরটা জানিয়ে দেয়। পাশাপাশি গুড়িয়া, রাঘব সহ যারা এই মিশনে জীবন দিয়ে সাহায্য করেছে ওদেরকে ক্রেডিট দেয়। এরপরে টিমমেটদের সাথে আলোচনা করে জুয়ালাবাদকে ক্রাইম মুক্ত করার প্ল্যান করে। এদিকে টিল্লু অপেক্ষায় ছিল কখন কবিরকে হত্যা করবে, তবে শাহিন তাকে পালিয়ে যাবার পরামর্শ দেয়, কারণ কবিরের সামনে পড়লে টিল্লুর বাঁচার চান্স খুবই কম। বলা চলে কবির সিঙ্গেল হ্যান্ডে
মুন্নার কারখানা এবং মদের ব্যবসা ধ্বংস করে দিয়েছে আর সেই ব্যবসা নিজের কবজাতে নিয়ে নিয়েছে। তখন তো টিল্লুর সাথে কবিরের পার্সোনাল শত্রুতা ছিল না, তবুও কবির ওদেরকে এতটা ড্যামেজ করেছে। আর এখন তো টিল্লু কবিরের প্রধান শত্রু, তাই কবির কোনোভাবেই তাকে ছাড়বে না। তবে টিল্লুর মাথায় অন্য প্ল্যান ঘুরপাক খাচ্ছিল। সে যেভাবেই হোক সামার আর কবিরের ওপরে প্রতিশোধ নেবেই। তাই সে শাহিনকে দিয়ে কবিরকে ফোন করায়। কবির শাহিনকে জিজ্ঞেস করে সাক্ষী এবং রাঞ্ঝাকে গুলির সাথে শাহিন জড়িত কিনা। শাহিন মিষ্টি মিষ্টি কথায় নিজেকে নির্দোষ দাবি করে, কবিরকে ইমোশনালি অ্যাটাচের চেষ্টা করে। তবে কবির টিল্লুকে তার হাতে তুলে দিতে বললে শাহিন জানায় সে কবিরকে অ্যাড্রেস পাঠিয়ে দেবে, সেখানে এসে কবির টিল্লুকে মারতে পারবে। যদিও এটা একটা ফাঁদ ছিল, কবিরকে ডেকে এনে তাকেই মেরে ফেলার একটা চক্রান্ত দুজনে ভেবে রেখেছিল। কথা বলার সময়ে পুলিশ ফোন কলের লোকেশন ট্রেস করছিল, কিন্তু ট্রেস করার আগেই টিল্লু শাহিনের কাছ থেকে ফোনটা নিয়ে কেটে দেয়, ফলে ওদের লোকেশন ডিটেক্ট করা যায় না। তো এরপরে টিল্লু শাহিনকে নিয়ে পুরনো বাংলোতে যায়, যেখানে আগে মুন্নার মদের কারখানা ছিল। এবার টিল্লু শাহিনকে কবিরের কাছে লোকেশন পাঠিয়ে দিতে বলে। সামারও কবিরকে রেডি করে দিয়ে বলে মিশন কমপ্লিট হলে কবির যেন সাক্ষী এবং রোমিওকে নিয়ে মানালিতে চলে যায়। সামার সব ব্যবস্থা করে রেখেছে। এরপরে কবির বেরিয়ে যায়। তবে সামার কবিরের মোবাইল এবং জ্যাকেটে ট্র্যাকিং চিপ লাগিয়ে দিয়েছিল। যদিও মোবাইলের চিপের কথা কবির জানতো, তবে জ্যাকেটের চিপের কথা জানতো না। সামার কবিরকে অবিশ্বাস করছিল না, আবার পুরোপুরি বিশ্বাসও করতে পারছিল না। তাই কনফিউশন থেকে জ্যাকেটে গুপ্ত চিপটা লাগায় আর কি। তো যাই হোক, কবির পুরনো বাংলোতে গিয়ে দেখে সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। টিল্লু জানতো মোবাইল ট্রেস করে পুলিশ চলে আসবে, তাই সে অন্য কোথাও যাবার কথা বলে। বের হবার আগে কবির জ্যাকেটটাও খুলে রেখে যায়, অর্থাৎ সে জানতো জ্যাকেটে কোনো কারসাজি আছে। এরপরে তারা সাক্ষীর বাড়িতে ওঠে। এখানেই সাক্ষীকে গুলিবিদ্ধ হতে হয়েছে, গর্ভের সন্তানকে মরতে হয়েছে এবং রাঞ্ঝাকেও এখানেই মেরে ফেলা হয়েছিল। তাই সবকিছু শেষও এখানেই করতে চাইছিল। টিল্লু কবিরকে গুলি চালাতে যাবে, এই সময় কবিরের দুজন বন্ধু চলে আসে। এতে কবিরও ফাইট শুরু করে। অন্যদিকে সামারের কাছে রাঘবের পোস্টমর্টেম রিপোর্ট আসে এবং জানানো হয় রাঘবকে কবির হত্যা করেছে। কথাটা শুনে সামার শকড হয়ে যায়, কিন্তু কবির কেন রাঘবকে মারল এই উত্তর সে কবিরের কাছেই পাবে। সামার ফোর্স নিয়ে প্রথমে পুরনো বাংলোতে হিট করে, সেখানে শাহিন এবং টিল্লুর রেখে যাওয়া লোকেদের মেরে ফেলে। এরপরে ইনফরমেশন নিয়ে সাক্ষীর বাড়িতেও চলে আসে। তারা দুজনে মিলে সবাইকে মেরে ফেলে। শেষ পর্যন্ত সামার মারে টিল্লুকে এবং কবির মারে শাহিনকে। এদিকে বিপিন আর শহীদ তাদের ক্লায়েন্টদের সাথে প্রজেক্টের ব্যাপারে আলোচনা করছিল। তখন সেখানে সাংওয়ান চলে আসে। সে বিপিনকে বলে এই মুহূর্তে তাদের হয়ে কেউই কাজ করতে চাইবে না, তবে একজন কাজ করতে পারবে, কারণ সেই এখন জুয়ালাবাদের রাজা। কথাটা শেষ করেই সাংওয়ান কবিরকে ভেতরে নিয়ে আসে। কবির জানায় সে সামারকে একদম শান্ত করে দিয়েছে। সামারের পরিবার বাড়ানোর শখ, তাই তার পরিবারের একজন সদস্যকে মেরে পরিবারের জায়গা ফাঁকা করে দিয়েছে। এখন প্রশ্ন হলো কবির কি তাহলে সামারের সাথে বেইমানি করলো? কবিরের বলার সাথে আসল ঘটনার কতটুকু মিল? এসব প্রশ্নের উত্তর হয়তো সেকেন্ড সিজন আসলে পাওয়া যাবে। আপাতত প্রথম সিজন এখানেই শেষ হয়ে যায়। যদিও সেকেন্ড সিজনের জন্য এখনও কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, তবে যে পজিশনে গল্পটা শেষ হয়েছে তাতে সেকেন্ড সিজন আসার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের যদি এই সিজনের গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকুন। সেকেন্ড সিজন রিলিজ পেলে পরিপূর্ণ গল্প নিয়ে আমরা অবশ্যই হাজির হব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।